পর্ব 17 একবিংশ শতক সাম্প্রতিককাল কলকাতা। শাওন শুভব্রত গড়িয়া বাস ডিপোর উল্টো ফুটে হাঁটতে হাঁটতে একটা ইটের কোনায় হোঁচট খেয়ে আর একটু হলেই পড়ে যাচ্ছিল শাওন। জুতোর সাইজ তার পায়ের মাপে মেলে না, ভেতরে কাপড়ের টুকরো দিয়ে ঠিক করেছে। চোখের ওপর বড় হয়ে যাওয়া চুল ঝাঁপিয়ে এসে পড়ছে। এই জামা প্যান্ট জুতো মাই বেলটা পর্যন্ত তার নিজের নয়, ভাইয়ের কাছ থেকে কদিনের জন্য ধার নিয়েছে। তাছাড়া এ ধরনের জামা কাপড় আজ 20 বছর হলো সে পরেনি। মাস চারেক আগেও সে গেরুয়া কাপড় আর পাঞ্জাবি পরত, মাথা মুন্ডন করত, নাম সই করত স্বামী শুভব্রতানন্দ। এখন আবার পিতৃদত্ত নামেই ফিরে এসেছে শাওন বসু। বছর 20 আগে সে এই শহর ছেড়ে চলে গিয়েছিল এক সন্ধ্যাবেলায়। এই শহর ছেড়ে অন্য শহরে, এ জীবন ছেড়ে অন্য জীবনে। জাতীয় সেবা মিশনে যোগ দিয়েছিল। তারপর 20 বছর শেষে আবার এখানে ফিরে এসে সে দেখছে তার শহর পাল্টে গেছে, অথবা অভিমানী মুখ ফিরিয়ে নিয়েছে। প্রায় ঠক্কর দিয়ে তাকে সে কথা বুঝিয়ে দিচ্ছে আজ এই পাল্টে যাওয়া কলকাতা। শাওন বসু স্ট্যাটিস্টিক্সে এমএসসি করেছিল পূর্ব জীবনে, ইউনিভার্সিটির বালিগঞ্জ সায়েন্স কলেজ ক্যাম্পাস থেকে। সোনারপুরে মেসে থাকতো, নিজের থাকা খাওয়ার খরচ চালাতো টিউশন করে। পকেটে থাকতো লোকাল ট্রেনের মান্থলি। সে আজকের শহর নয়, 20 বছর আগেকার শহর। কবিতা লিখত শাওন। বাবা বাড়ি থেকে যা টাকা পাঠাতেন একবার কলেজ স্কোয়ারে গেলেই ফুরিয়ে যেত বই আর পত্রপত্রিকা কিনে। এখানে ওখানে অল্প স্বল্প বেরোতো তার কবিতা। সেই আনন্দ ভাগ করে নেবার মতো ছিল না তার বেশি কেউ। রাত্রে মেসে ফিরে এসে ছাদে অন্ধকার আকাশের নিচে বসে নীল তারাদের বলতো সে, শোনো আমার কবিতা বেরিয়েছে শত ভিসায়। সেই সব দুরন্ত দিন চলে গেছে। নিজের মধ্যে একা হয়ে বাঁচার সেই নির্ভয় জীবন, সেই জীবনের মধ্যে এ বই ও বই পড়তে পড়তে সে এসে পৌঁছেছিল একটি আশ্চর্য বইয়ের কাছে। ভিশন অফ গড অ্যাজ মাদার, লেখক স্বামী কৃতার্থানন্দ। দুরন্ত ইংরেজিতে লেখা সেই বইটির কাব্যময় ভাষা, বিষয়বস্তু মুগ্ধ করে দিয়েছিল তাকে। এই তো সত্যিকারের কবিতা। তাহলে কি লিখে চলেছে সে এতদিন, কি পড়েছে? স্বামী কৃতার্থানন্দ ছিলেন এক আন্তর্জাতিক মানের বক্তা, লেখক। তিনি জাতীয় সেবা মিশনের অশীতিপর প্রবীণ সন্ন্যাসী। 19 শতকের শেষ দশকটিতে জাতীয় সেবা মিশন প্রতিষ্ঠিত হয়েছিল আর এক সুমহান সন্ন্যাসীর রক্তমক্ষণকারী প্রাণান্ত প্রয়াসে। বাঙালি তথা ভারতবাসী যে মহামানব বৃন্দের পুণ্য প্রেরণাকে আজও সশ্রদ্ধায় স্মরণ করে থাকে, জাতীয় সেবা মিশনের সংস্থাপক স্বামী সচ্চিদানন্দ তাঁদের অন্যতম। পরাধীন ভারতবর্ষে 19 শতকের উপান্তে 30 বছরের তরুণ সন্ন্যাসী সচ্চিদানন্দ ভারত পরিক্রমার শেষে সহায় সম্বলহীন অবস্থায় হাজির হয়েছিলেন আমেরিকা মহাদেশে। সেখানে তিনি খ্যাপন করেছিলেন ভারতীয় সংস্কৃতির মহিমা। কয়েক বছর পর আমেরিকা ও ইউরোপকে ভারতীয় প্রজ্ঞার আলোকে বিধৌত করে বিশ্ববিজয়ী সচ্চিদানন্দ ভারতে ফিরেছিলেন। ভারতবর্ষের প্রধান প্রধান নগরগুলিতে শুনিয়েছিলেন জাগরণের বাণী, জন্ম হয়েছিল জাতীয়তাবোধের, স্থাপন করেছিলেন জাতীয় সেবা মিশন। জাতি গঠনে, ভারতের স্বাধীনতা সংগ্রামে ও নতুন ভারত নির্মাণে স্বামী সচ্চিদানন্দ ও জাতীয় সেবা মিশনের অবদান চিরস্মরণীয় হয়ে আছে। শাওন যখন কৃতার্থানন্দজির লেখা পড়ছিল তখন অবশ্য সেই ঐতিহাসিক ঘটনার পর প্রায় 100 বছর পূর্ণ হয়ে এসেছে। 1994 স্বামী কৃতার্থানন্দ তখন জাতীয় সেবা মিশনের সহ সংঘাধ্যক্ষ পদে বৃত। গড়িয়া মোড়ের রাস্তাটা আগের থেকে কত বেশি চওড়া হয়ে গেছে। আগে ছিল 1 ওয়ে, এখন 2 ওয়ে ট্রাফিক। লোকজন, যানবাহনও বেড়েছে প্রচুর। অটো স্ট্যান্ড সরে গেছে ব্রিজের কাছে, মেট্রো স্টেশনের ওপর। শুধু শীতলা মন্দিরটি রয়ে গেছে একই রকম। রাস্তাটা ডান দিকে নেমে চলে গেছে ব্রহ্মপুর, বোড়াল, আর সামনে উজিয়ে গেছে ব্রিজ পেরিয়ে কামালগাজী, নরেন্দ্রপুর, আরও অনেক অনেক দূর।
শাওনকে অবশ্য এখন যেতে হবে উল্টো মুখে। আলোয় ঝলমল দোকানগুলোর দিকে তাকিয়ে সে অন্যমনস্ক হয়ে যায়। কৃতার্থানন্দজির লেখা পড়বার আগে যে শাওন স্বামী সচ্চিদানন্দের কথা জানতো না তা নয়, বাঙালি মাত্রেই সচ্চিদানন্দের কথা জানে। তার ছবি, তার বাণী আমাদের ঘরে ঘরে, পথে ঘাটে, বিপণীতে সর্বত্র রয়েছে। অন্য যে কোনো বাঙালির মতোই শৈশবেই শাওন সচ্চিদানন্দের কথা জেনে এসেছিল, কিন্তু কৃতার্থানন্দজির বইটি পড়তে পড়তে সে ভারত ইতিহাসের প্রবাদ পুরুষ সচ্চিদানন্দের কমপ্লিট ওয়ার্কস মূলে গিয়ে পড়বার প্রেরণা পেয়েছিল। তারই সঙ্গে সচ্চিদানন্দের পথপ্রদর্শক গুরুদেবের কথা মঞ্জুরি। শাওন আধুনিক যুবক, ভক্তের মতো করে সে এসব পড়েনি। বুদ্ধি দিয়ে, বোধ দিয়ে, মর্মিতা দিয়ে এসব লেখা সে অনুভব করতে চেয়েছিল। সব থেকে তাকে মুগ্ধ করেছিল স্বামী সচ্চিদানন্দের ভাষারীতি ও অনুপ্রেরণার শক্তি। পড়তে পড়তে সে আবিষ্ট হয়ে যেত। মনে হতো এই কথাগুলোই সে খুঁজছিল এতদিন, এই শক্তিকেই খুঁজছিল। ঈশ্বর ভাবুক ছিল না শাওন প্রথাগতভাবে। তাকে আকর্ষণ করেছিল সচ্চিদানন্দ মানুষের যে অন্তর্নিহিত দেবত্বের কথা বলেছিলেন, সমস্ত বিশ্বজগতের অন্তরালে যে একত্ববোধের কথা বলেছিলেন, তার থেকে আত্মবিশ্বাস ও সাম্যবোধের যে বার্তা তিনি দিয়েছিলেন, সেই সব কথাই শাওনকে উদ্বুদ্ধ করেছিল। মানুষের মনের সংস্কার আর প্রবণতার বীজ বড় রহস্যময়। মনের কোন অতলে যে লুকিয়ে থাকে, হঠাৎ কখন সেই বীজ অঙ্কুরিত হয়। ধীরে ধীরে অঙ্কুর থেকে উদ্ভিদ, উদ্ভিদ থেকে বনস্পতি। কখন যেন শাওন বাংলায় অনুবাদ করতে শুরু করেছিল স্বামী কৃতার্থানন্দজির সেই কাব্যময় গ্রন্থটি। চিঠিও লিখেছিল তাকে। কৃতার্থানন্দজি অতি যত্নে উত্তর দিয়েছিলেন। কৃতার্থানন্দজির দেখা পেয়েছিল শাওন কলকাতায় এক অনুষ্ঠানে। তিনি শাওনকে খুব আশীর্বাদ করেছিলেন। তখন ধীরে ধীরে জাতীয় সেবা মিশনের নানা শাখা কেন্দ্রে শাওন যাওয়া শুরু করেছিল। পরিচয় হচ্ছিল সমমনস্ক অন্য অনেক তরুণের সঙ্গে। কৃতার্থানন্দজির অনুপ্রেরণাদায়ী বক্তৃতায় মেধাবী উজ্জ্বল তরুণদের ভিড়, সন্ন্যাসীদের প্রীতিপূর্ণ ব্যবহার শাওনের মনটাকে তৈরি করছিল নতুন এক পথের সন্ধানে। কয়েক বছরের মধ্যেই বাবা রিটায়ার করবেন, ভাইদের পড়াশোনা শেষ হয়নি তখনও। শাওন ভাবত সে কি ঠিক পথে হাঁটছে। শাওন এমএসসি পাশ করে গেছে ততদিনে, একটা চাকরিও পেয়ে যাবে, কিন্তু শাওনের মন টানছে অন্য এক জীবন। কি করবে সে? এভাবেই থেকে যাবে নাকি ঝুঁকি নেবে? আচ্ছা, জীবনে হায়ার কল এলে তো লোয়ার কল ভেসে যায়। তা না হলে বিপ্লবের শিল্পের ত্যাগের নতুন পথ রচিত হয় আর কিভাবে? সে যা চাইছে, চাকরি বাকরি ঘর সংসার করে, তা পাওয়া সম্ভব নয়। বাবা মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের পদ থেকেই অবসর নেবেন। ভাইরা বুদ্ধিমান, হয়তো প্রথম প্রথম কিছুটা কষ্ট হবে, কিন্তু শাওন না থাকলে সব ফেসে যাবে এমন তো নয়। বর্ধমানের বাড়ি থেকে শেষবার চলে আসবার সময় মা বলেছিল, এর পরের বার যখন আসবি পারলে একটা শ্বেত পাথরের চাকি বেলনি নিয়ে আসিস বাবা। কথাটা শাওনের মনে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেসের বাঙ্কে শুয়ে, কামরার স্তিমিত আলোর ভিতর। কি একটা অচেনা নদী পার হচ্ছিল তখন ট্রেনটা অন্ধকারে। জাতীয় সেবা মিশনের তামিলনাড়ুর এক শাখা কেন্দ্রে ব্রহ্মচারী হিসেবে যোগদানের পর শাওন একটা নতুন জীবন পেয়েছিল। সে জীবন ত্যাগের, সেবার, প্রার্থনার, স্বাধ্যায়ের জীবন। কৃতার্থানন্দজির সঙ্গ করার সুযোগ হয়েছিল বহুবার। আলোচনার মধ্য দিয়ে কৃতার্থানন্দজি শাওনের মনের সংশয় দূর করেছিলেন সস্নেহে। মঠে শাস্ত্রী পণ্ডিতেরা আসতেন, তাদের কাছে সংস্কৃত ভাষা ও শাস্ত্রাদি পাঠের পর্যাপ্ত সুযোগ পেয়েছিল শাওন। আর সেই প্রার্থনা গৃহের পরিবেশ ভাবে, প্রেমে, উপাসনায়, ধ্যানে উজ্জ্বল। 20টি বছর, কত চর্চা, কত অভ্যাস, কত তর্ক বিতর্ক, আলাপ আলোচনায় মুখর।
এর মধ্যে শাওনের ব্রহ্মচর্য দীক্ষা হয়েছে, স্বামী কৃতার্থানন্দের দেহান্ত হয়েছে, সন্ন্যাস দীক্ষা হয়েছে শাওনের। কৃতার্থানন্দজির দেহান্তে মনে হয়েছিল যাকে দেখে তার এই জীবনে আশা তিনি চলে গেছেন, সব অন্ধকার। কিন্তু তারপর মনে হয়েছিল তিনি তো তাঁর জীবনকে কৃত অর্থ করেছেন আমরণ অনলস সেবায়। কিন্তু যে প্রেরণা তিনি শাওনের মতো যুবকদের উদ্দেশ্যে রেখে গেছেন তাকেই তো রূপায়িত করা প্রয়োজন। ততদিনে শাওন শুভব্রতানন্দ উত্তর পূর্ব ভারতে জাতীয় সেবা মিশন পরিচালিত একটি স্কুলের দায়িত্বে। সেখানে উপজাতি অনুপজাতি ছাত্রদের অত্যন্ত প্রিয় শাওন। তার ভূমিকা শিক্ষকের মতো নয়, সে ছাত্রদের সঙ্গে মিশত বন্ধুর মতো। পড়ার ক্লাসে, খেলার মাঠে, আঁকার ঘরে, লাইব্রেরিতে, হোস্টেলে। স্কুলটিরও সুনাম ছড়িয়ে পড়েছিল খুব কয়েক বছরের মধ্যে। সেই সব আকাশ ছোঁয়া গাছ, সবুজ মাঠ, মজা পুকুর, স্কুল বাস সব মিলে যেন একটা অ্যালবামে সাজানো ছবি। দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছিল দিন, আনন্দ আর উৎসাহের ছন্দে। তবু জীবন তো একই রকম থাকে না। এই আনন্দিত আকাশের কোণেও কখন যেন জমা হয়েছিল উদ্বেগ আর অশান্তির মেঘ। সমস্যা তৈরি হচ্ছিল প্রশাসনিক বিভাগে। জাতীয় সেবা মিশনের বেশিরভাগ বিদ্যায়তন সরকারের অনুদান প্রাপ্ত। সরকারের অনুদান না নিয়ে প্রাইভেট ইনস্টিটিউশন হলে যে খরচ হবে তার জন্য জাতীয় সেবা মিশনকে নির্ভর করতে হবে ছাত্রদের ওপর। তাতে গরিব ছাত্রদের আর এর শিক্ষাঙ্গনের আওতায় আনা যাবে না। ফলত যে উদ্দেশ্যে এসব শিক্ষা প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল তা সম্পূর্ণ ব্যাহত হয়ে যাবে। অন্যদিকে সরকারি অনুদান নিলে যেসব শর্ত মেনে চলতে হয় তার সঙ্গে ক্রমাগত আপোষ করতে করতে শাওন ক্লান্ত হয়ে পড়ছিল। মনে হয়েছিল এই জন্যই কি স্বামী সচ্চিদানন্দ জাতীয় সেবা মিশন প্রতিষ্ঠা করেছিলেন। একটা অ্যাডমিশন টেস্টে মন্ত্রী আমলাদের দিক থেকে অযোগ্য ছাত্রদের ভর্তি নেওয়ার এত রকম নির্দেশ, সেগুলোর সঙ্গে বোঝাপড়া, অশান্তি, প্রতিবাদ এসবে রক্তাক্ত হয়ে যাচ্ছিল শাওনের মন। এরকম হাজারো সমস্যা, সর্বত্র সমালোচনার ঝড়, ঈর্ষা ও ভুল বোঝাবুঝির পরিবেশ। হাঁটতে হাঁটতে কখন যে বাঁশদ্রোণী চলে এসেছে। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, বিকেলে কিছু খায়নি, এখন খিদে চাগার দিচ্ছে পেটে। একটা টিউশন আছে তার এদিকে, আরও কিছুটা হাঁটলে পৌঁছে যাবে শাওন। পুরনো সব কথা এরকম হাঁটতে থাকলে মনের মধ্যে এমনিতেই ভেসে ওঠে। সন্ন্যাসী হয়েও লেখালেখি কখনো ছাড়েনি শাওন। প্রবন্ধ লিখেছে জাতীয় সেবা মিশনের পত্রিকাগুলিতে, ইংরেজিতে, বাংলাতে। কবিতা জমা হয়েছে খাতার পাতায়। কয়েকটি গল্প, সেগুলো প্রকাশ করার কথাও ভাবেনি। একজন সন্ন্যাসী কবিতা, গল্প লিখবে এতদূর উদার হয়নি আজও সমাজ, সংঘের ভেতরে বা বাইরে। উত্তর পূর্ব ভারতে প্রায় বছর 12 কাজ করার পর তার কয়েকটি গল্প সাহস করে বই হিসেবে বের করেছিল তার এক পরিচিত বন্ধু। বইটি অপ্রত্যাশিতভাবেই জনপ্রিয় হয়। তার পরের বছর আরও 2টি গল্পের বই কলকাতা থেকে বেরোয়। শাওন ভাবেনি বইগুলো এত নজর কাড়বে, আলোচনা হবে পত্রপত্রিকায়। সে জানতো না এখান থেকেই গড়ে উঠবে আর এক বিপর্যয়। সাহিত্য তো কোনো বাঁধা ধরা ভাবনার ছক মেনে চলে না। শাওনের গল্প উঠে এসেছিল সাধারণ মানুষের প্রতিদিনের জীবন থেকে। সেগুলোতে ধর্ম, মতাদর্শ বা আধ্যাত্মিকতার কোনো আরোপিত অভ্যেস ছিল না। ফলত খ্যাতির পাশাপাশি শাওন শিকার হতে লাগলো সমালোচনার, নিন্দার। বিশেষত নিন্দামন্দের সেই ঝড় আসতে লাগলো জাতীয় সেবা মিশনের অনুরাগী ভক্তদের মহল থেকে। সন্ন্যাসী কবিতা লিখবে, গল্প লিখবে, তাও আবার এই সংসারী জীবনের গল্প। ছি ছি। এর আগেই প্রশাসনিক সমস্যার কারণে সমালোচনার জমি তো তৈরিই ছিল। সন্ন্যাসীরা কিন্তু বহু আগেই শাওনকে সাবধান করেছিলেন। কিন্তু শাওনের তখন জেদ চেপে গেছে। সে তো কোনো অন্যায় করছে না, মানুষের জীবন যেমন তাকেই তুলে ধরছে তার লেখায়। তাহলে সে পিছু হাঁটবে কেন? এদিকে কর্তৃপক্ষ তাকে নিয়ে পড়ছেন বিপদে।
একবার তারা ঠিক করলেন শাওনকে ব্রাজিলে পাঠিয়ে দেবেন প্রচারের কাজে। তারপর আবার ঠিক হলো রাজস্থানে। সে ততদিনে একটি উপন্যাস লিখছে। 1000 বছর আগের এক অর্ধবিস্মৃত বাঙালি পণ্ডিত সন্ন্যাসীর জীবনের ওপর আধারিত সেই উপন্যাস। কথা হয়েছে কলকাতার এক প্রকাশকের সঙ্গেও। এখন এত দূরে চলে গেলে কি করে সে যোগাযোগ রাখবে বহমান জীবনের সঙ্গে, কলকাতার গ্রন্থাগারগুলির সঙ্গে, পত্রপত্রিকার সঙ্গে, তার প্রকাশকের সঙ্গে? লেখা জমা দেওয়া, ফাইনাল প্রুফ কারেকশন, ভাব বিনিময় কিভাবে সম্ভব এত দূর থেকে? তাছাড়াও এই চলে যাওয়াকে সে মেনে নেবে কেন? শাওন ভেবে দেখল সে যেমন মানিয়ে নিতে পারছে না, আর সংঘও মানিয়ে নিতে প্রস্তুত নয় তার সঙ্গে। মানিয়ে নেবেই বা কেন সংঘ? তাদের কথাও ভুল নয়। একজন সন্ন্যাসী সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত থাকবেন সংঘের কাজের জন্য। যখন যেখানে তাকে যে কাজে পাঠানো হবে সেখানেই তাকে যেতে হবে। সাহিত্যের জন্যও কেন আসক্তি থাকবে সন্ন্যাসীর? কিন্তু শাওনের যে প্রয়োজন আরও অনেক স্বাধীনতা, লেখালেখির জন্য অখণ্ড মনোযোগ। যদি সেটা আসক্তি হয় তাহলে ওই পথ দিয়েই তাকে যে উত্তীর্ণ হতে হবে। অন্য উপায় কই তার জন্য? অতএব সব মানসিক সংকটের কথা কর্তৃপক্ষকে জানিয়ে গত 5 মাস আগে একদিন সন্ধেবেলা প্রার্থনার ঘরে প্রণাম জানিয়ে সে বেরিয়ে এলো আশ্রমের গেট দিয়ে। হাতে একটা ব্যাগ। সামনের রাস্তাটা কোথায় যেন গিয়েছে। এরপর ফিরে এলো সেইখানে যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল 20 বছর আগে। কিন্তু সেই বেস ক্যাম্পটাই যেন আমূল পাল্টে গেছে 2 দশকের ভিতর। আপাতত ভাইয়ের বাড়িতে উঠেছে সে বাঘা যতীনে। একটা স্কুলে কাজ পেয়েছিল। সে চেয়েছিল শিক্ষকতার কাজ। তারা শাওনের ব্যাকগ্রাউন্ড জেনে বললেন, তাহলে আপনাকে ঠিকমতো ইউটিলাইজ করবো আমরা কিভাবে? আপনি স্কুলটার দায়িত্ব নিন হেডমাস্টার হিসাবে। ইউটিলাইজ? সেই এক সমস্যা, ইউটিলিটি। তবুও 2-1 বার স্কুলটায় গেছিল সে। খেলার মাঠ নেই, লাইব্রেরি নেই, ছোট ছোট ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর কারখানা চলছে। ভালো লাগলো না। শরীরটাও অসুস্থ হয়ে পড়লো হঠাৎ। তবু সেই স্কুলের ম্যানেজমেন্টের প্রতি সে কৃতজ্ঞ। তারা তাকে একটা কাজের সুযোগ দিয়েছিলেন। হ্যাঁ, অন্যের চোখে এটা বোকামি, এটা ভুল। কিন্তু সমস্যা হচ্ছে অন্যরা কেউ শাওন নয়। এই 45 বছর বয়স অবধি শাওন কোনো চাকরি করেনি। সে মানসিকতা তার নয়। কত বড় জায়গায় কম্প্রোমাইজ করেনি সে। এখন এখানে না, তার প্রয়োজন অল্পই। নিজেরটুকু চালিয়ে নেওয়ার মতো বিদ্যে তার আছে। এর থেকে স্বাধীনভাবে টিউশন করবে সে, তাও ভালো। হ্যাঁ, তাতে পরিশ্রম বেশি, কিন্তু স্বাধীনতাও বেশি। এ সময়কে সে চিনতে পারছে না, এ শহরকেও। সে কনফিউজড। শহরটার রাস্তাঘাট বড় হয়েছে, লোকসংখ্যা বেড়েছে। আগে যা ছিল জনবিরল, এখন তা ঘন বসতিপূর্ণ। সবুজের শেষ ছোঁয়া চলে গেছে। উড়ালপুলের ঘোমটা আর বাইপাসের ওড়না পড়েছে কল্লোলিনী। এই পরিবর্তনগুলো তার কাছে অস্বাভাবিক মনে হয় না। যেটা সমস্যা সে হচ্ছে এই কলকাতা এমন করে এর আগে দিল্লি কিংবা মুম্বাই বা চেন্নাই কি ভাইজ্যাক হয়ে ওঠার দুরন্ত চেষ্টা করেনি। কলকাতার নিজস্ব সম্মান ছিল তার কৃষ্টিতে, তার সাংস্কৃতিক ঐতিহ্যে। এখন ব্যবসায়ীদের হাতে বিকিয়ে গেছে। ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠছে মানুষ। কেমন খিঁচিয়ে কথা বলে আজকাল সবাই। একটা অদ্ভুত গলাকাটা প্রতিযোগিতা। জনপ্রিয় পত্রিকাগুলি, আদ্যন্ত বাণিজ্যিক সাময়িক সাহিত্যপত্রগুলিতেও বাণিজ্যায়নের স্পর্শ। টাকাই এখন সব। শিক্ষা দীক্ষা, মর্যাদা, ভদ্রতা, আন্তরিকতা তাৎপর্যহীন শব্দমাত্র। জিনিসের দাম চতুর্গুণ। কেউ কাউকে একটু সরে বসে জায়গা দিতে রাজি নয়। না, শাওন আর বুঝতে পারছে না এই কলকাতাকে। যে উপন্যাসটা সে লিখছিল সেটাকে ধারাবাহিক রচনা হিসেবে প্রকাশ করার জন্য সে বহু পত্রপত্রিকার অফিসের দ্বারস্থ হলো কলকাতায়। কোথাও ঢুকতেই সুযোগ পেল না। কোথাও বা নাম ঠিকানা ফোন নাম্বার রেখে যান, পরে জানাবো।
কোথাও। আপনাকে তো ঠিক চিনি না আমরা। আচ্ছা, 2-1 অধ্যায় দিয়ে যান, পরে বলবো। অবশেষে উত্তরবঙ্গের একটি সাহিত্যপত্র রাজি হয়েছেন লেখাটা ধারাবাহিক হিসেবে ছাপতে। কিন্তু শাওনের মনে প্রশ্ন আসে, কেবলই মনে আসে, এই সময়ে, এই কঠিন বিচ্যুত সময়ে কোনো প্রয়োজন আছে এই লেখার? 1000 বছর আগের এক প্রাচীন পণ্ডিতের জীবনী চর্চার। শাওন যখন এখানে এলো তার কয়েকদিনের মধ্যেই ভোটের বাজনা বেজে উঠল। 3টি দশকেরও বেশি যে রাজনৈতিক দল ক্ষমতাসীন ছিল, বছর 5 আগে তাদের সরিয়ে ক্ষমতায় এসেছে আরও একটি রাজনৈতিক গোষ্ঠী। ইতিমধ্যে বাঞ্ছিত ও অবাঞ্ছিত নানা ক্ষেত্রে পরিবর্তন এসেছে, কখনো স্বাভাবিক, কখনো হঠকারী তৎপরতায়। কোথাও কোথাও স্কুল অমার্জিত পদক্ষেপ। ভোটের প্রাকলগ্নে বেশ কিছুদিন আগের এক ঘুষ কেলেঙ্কারি সামনে আনলো গণমাধ্যম। সত্য মিথ্যা কে জানে। আবার এই বর্তমানে ক্ষমতাসীন দলটির বিরোধিতা করবার জন্য এতদিন ধরে মানুষ যাদের সাপে নেউলে সম্বন্ধে বিবদমান দেখেছে, বিরোধী সেই দুটি দল জোট করে বসল, সমস্ত বৈপরীত্য গোহত্যাকারীকে পিটিয়ে মেরে ফেলল গ্রামবাসী। কেন্দ্র শক্তি নীরব। আবার তার প্রতিবাদে মিডিয়া ডেকে এনে ক্যামেরার সামনে গোমাংস খেয়ে বুদ্ধিজীবীদের কি প্রতিবাদ সরকারি খেতাব ফিরিয়ে দেওয়ার পোশাকি অভিনয়, যেন এর আগে কেউ গোমাংস খায়নি, যেন খেতাব ফিরিয়ে দিলেই মৃত ব্যক্তির হত্যার বিচার হয়ে যাবে। ভারতের প্রান্তিক প্রদেশগুলিতে সীমারেখা নিয়ে একটা বিতর্ক স্বাধীনতা প্রাপ্তির সময় থেকেই ছিল। সুকৌশলে সেই বিতর্ককে জিইয়ে রাখা হয়েছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য। কেন্দ্রে যারাই ক্ষমতায় গেছে, বিশেষ করে কেন্দ্রে যারা দীর্ঘকাল ডাইনাস্টিক রুল চালিয়ে এসেছে, তারা সকলেই এই প্রান্তিক প্রদেশ বিতর্কের আগুনে অভিসন্ধিমূলকভাবে ঘি ঢেলে এসেছে। এসব জায়গায় বহু মানুষ এখনও ঠিক জানে না তারা কোন দেশের নাগরিক। ফলে গড়ে উঠেছে সশস্ত্র গেরিলা বাহিনী, যারা চোরাগোপ্তা আক্রমণ চালায়। কিছু বছর আগে ভারতের পার্লামেন্টে সেরকমই আক্রমণ চালিয়ে তারা হত্যা করেছে নিরপরাধ কিছু মানুষকে। ধরা পড়েছিল কেউ, মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল। এই ঘটনায় দেশের সম্ভ্রান্ততম শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্র এই ফাঁসির বিরুদ্ধে স্লোগান দিতে লাগলো। তাদের বক্তব্য, ভারতের দিক থেকে দেখলে যারা জঙ্গি, প্রান্তিক প্রদেশের দিক থেকে দেখলে তারাই সেসব প্রদেশের স্বাধীনতাকামী। এই স্লোগান দিতে গিয়ে সেই ছাত্র ভারতের বরবাদি পর্যন্ত বলে বসল। গ্রেপ্তার হয়ে গেল ছাত্রটি। বিচারের আগেই দেশের সর্বোচ্চ বিচারালয়ের প্রাঙ্গণে আইনজীবীরা ছেলেটির ওপর প্রচণ্ড প্রহার চালালো। মিডিয়া পণ্ডিতদের বিতর্কের ঝড় উঠল। আন্তর্জাতিকতাবাদ কি জাতীয়তাবাদ বিরোধী? তাহলে কি দেশপ্রেম বলে কিছু থাকবে না? কেন্দ্রে যে দল ক্ষমতায় থাকবে তাদের সমর্থন করাই কি দেশপ্রেম? উল্টোটা দেশ বৈরিতা? রাষ্ট্রপ্রেম আর দেশপ্রেম কি এক? ছাত্ররা কি রাজনীতি করবে, নাকি ছাত্রানাম অধ্যয়নং তপ? আহা, কি অভিনব চিন্তা! বিচারের আগেই আইনজীবীরা কি আইন নিজের হাতে তুলে নিতে পারেন? তাদের অবিলম্বে গ্রেফতার করে না কেন কেউ? এসব বহুতাত্ত্বিক আলোচনার অন্তে ছাত্রটি যখন ছাড়া পেল, তখন রাজনৈতিক দলগুলি এই যুবক ছাত্রটির মধ্যে তাদের মেশায়াকে খুঁজে পেতে লাগলো। অর্থাৎ এই ঘটনা থেকে যে কতটা রাজনৈতিক লাভ তুলে নিতে পারে সেটাই আসল প্রশ্ন। এটা ঘটছে ভারতের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে, যার ঢেউ এসে লাগলো যাদবপুরে। মারপিট, সন্ত্রাস, কেলেঙ্কারি, অস্থিরতা। শাওন কোনো সাইড নিতে পারছে না। সে কনফিউজড। এ কোন সময়? কি হবে এরপর? সব কর্পোরেট হাউসের কাছে বিকিয়ে গেছে, আর এই পটভূমিকায় তার উপন্যাসের নায়কের আর কোনো প্রয়োজন আছে? প্রয়োজন আছে চর্চার এমন এক ইতিহাস বিস্তৃত পণ্ডিতের জীবন কথার, যিনি শিক্ষার জন্যে, সভ্যতার জন্যে নিজের জীবনকে বিপন্ন করেছিলেন। হ্যাঁ, হাঁটতে হাঁটতে এই তো সে এসে পড়েছে। এই রাস্তাটা পেরিয়ে তাকে যেতে হবে। তারপর একটা গলিটা পেরিয়েই ফ্ল্যাট।
ওখানেই পড়াতে হবে ক্লাস 11-এর একটি ছেলেকে ম্যাথস, আর একটি ইঞ্জিনিয়ার বানানোর জন্য, যার নেতৃত্বে হয়তো একদিন আরও একটি উড়াল পুল গড়ে উঠে ভেঙে পড়বে অসহায় পথচারীর মাথায়। আর সেদিনও হয়তো এ শহরের গরিষ্ঠ সংখ্যক দায়বোধহীন সহমর্মিতাবিহীন নাগরিক কুল টিভির সামনে বসে দুর্ঘটনার কথা ভুলে গিয়ে নির্লজ্জের মতো ক্রিকেটের উন্মাদনায় উল্লাসে ফেটে পড়বে। ফুটপাতের কোনায় এসে সে দাঁড়ালো। ইস, পা ব্যথা করছে। সামনের পান সিগারেটের দোকানটার সামনে অনেকগুলো লোকের অস্পষ্ট ভিড়। একজন অল্পবয়স্ক যুবক কেন জানি আচম্বিতে তার সামনে এসে দাঁড়ালো। কি যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে শাওনের মুখে। তারপরেই হঠাৎ, আচ্ছা কিছু মনে করবেন না, আপনি কি বাই এনি চান্স শাওন বসু? হ্যাঁ, কেন বলুন তো? শাওনদা, আমি অমিতায়ুধ। আপনাদের বর্ধমানের বাড়ির পাশের বাড়িতে থাকতাম। এখন অবশ্য ওখানে আমাদের কেউ থাকে না। আপনাকে খুব ছোটবেলায় দেখেছিলাম। ও হ্যাঁ, তাই তো, কত বড় হয়ে গেছো। খুব গল্পের বই পড়তে ভালোবাসতে তুমি। আমাকে চিনলে কিভাবে? শাওনদা, আপনি আমাকে তুই করে বলুন। আপনি সন্ন্যাসী হয়ে যাওয়ার পর আপনাকে নিয়ে খুব আলোচনা হতো, সেই থেকে মনে আছে। তাছাড়া আপনি বাড়ি ছেড়ে যাওয়ার আগে আমাদের বাড়িতে আপনারা একটা অনুষ্ঠানে এসেছিলেন। একটা গ্রুপ ছবিও তোলা হয়। আজ প্রথমে দেখে ভেবেছিলাম আপনি না, তারপর কপাল ঠুকে একটা চান্স নিলাম আর কি, লেগেও গেল। কিন্তু দাদা আপনি, বলছি চলো কোথাও বসা যাক, একটা টিউশন ছিল, আজ আর যাবো না তাহলে। চলুন ওই রেস্তোরাঁতে বসি। ক্যাফেটেরিয়ার আলো ছায়াতে শাওন আর অমিতায়ুধ মুখোমুখি খেতে খেতে কথা হচ্ছিল। শাওন বলল তার কথা সংক্ষেপে, সে চলে এসেছে সেবা মিশন থেকে। অমিতায়ুধ বলল, আপনি ভাববেন না শাওনদা, ছোটবেলা থেকে আপনার কথা অনেক শুনেছি। আপনার যা ভালো মনে হয়েছে করেছেন, কাউকে এক্সপ্লেনেশন দেবেন না, যেভাবে আছেন থাকুন। অমিতায়ুধের কথাও জিজ্ঞেস করল শাওন। অমিতায়ুধ আর্কিওলজি নিয়ে পড়েছে, এখন রিসার্চ করছে, প্যালিওগ্রাফি ওর এরিয়া, কিন্তু সম্প্রতি জড়িয়ে পড়েছে অন্য একটা কাজে, সেজন্য বাংলাদেশ গিয়েছিল। কিছু খুঁজেও পেয়েছে। এটা ডেসিফার করলে নাকি একটা দিক খুলে যাবে গবেষণার। এইসব অন্তরঙ্গ কথাবার্তার মধ্যে অমিতায়ুধ কখন জানি আপনি থেকে তুমিতে নেমে এসেছিল। শাওনও নেমে এসেছিল তুমি থেকে তুই এর সাবলীলতায়। শাওন জিজ্ঞেস করে, কি এত খুঁজছিস তুই? বলতে অসুবিধা আছে? অমিতায়ুধ উত্তর দেয়, শাওনদা, আমরা একটা বাক্স পেয়েছি, কয়েকটা জিনিস 1000 বছরের পুরনো। আমরা সন্দেহ করছি বাক্সটা অতীশ দীপঙ্কর সম্পর্কিত। হয়তো এটা অতীশেরই জিনিস। কথাটা শুনে একেবারে যেন আকাশ থেকে পড়ল শাওন। নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না, কিন্তু পর মুহূর্তেই ঢোক গিলে চায়ের সঙ্গে বিস্ময়টাকেও গিলে ফেলল সে। কি আশ্চর্য সমাপতন! এও অতীশকে খুঁজছে, তার মতোই অদ্ভুত। কিন্তু বিস্মিত হওয়ার কারণটা অমিতায়ুধকে বুঝতে না দিয়ে ক্লান্ত হতাশ স্বরে বলল, আচ্ছা তোরা এসব আর খুঁজছিস কেন? কোনো লাভ আছে এসব করার? প্রশ্ন করে শাওনের মনে হলো সে যেন নিজেকেই প্রশ্নটা করছে। অমিতায়ুধ আহত গলায় বলল, কোনো লাভ নেই? কি লাভ? এই সময়ে যখন রাজনৈতিক ক্ষমতা, টাকা, বাণিজ্যায়ন এগুলোই মানুষের জীবনকে নিয়ন্ত্রিত করছে, তখন আর অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান মনুমেন্টের চারিদিকে ঘুরে ঘুরে কি লাভ হয় রে? তুমিও এই কথা বললে শাওনদা? আচ্ছা বুঝেছি, তোমার মনের যা অবস্থা তাতে। শোনো, একটা কথা বলবো, একটা হেল্প করবে? বল। বলছিলাম শাওনদা, রিসেন্টলি বাংলাদেশে গিয়ে একটা খুব পুরনো বাড়িতে ছিলাম বুঝলে। বাড়ির বর্তমান মালিক একজন মুসলমান ভদ্রলোক, নাম মোতালেব মিয়া। সেই বাড়ির বেসমেন্টে একটা পুঁথি পেয়েছি। পুঁথিটার টাইটেল পেজে লেখা, করুণ কুন্তল কথা, কিন্তু এত আর্কাইক সংস্কৃতে লেখা যে কবজা করতে পারছি না। তুমি তো বললে শাস্ত্রী পণ্ডিতের কাছে সাউথে সংস্কৃত শিখেছ, দেখো না কিছু উদ্ধার করতে পারো কি না। আমার রিসার্চ গাইড গেছেন একটা সেমিনারে বাইরে,
তুমি দেখো না। ঠিক আছে দিবি, দেখবো। আছে তোর কাছে? না, পৌঁছে দেবো তোমাকে। তোমার ভাইয়ের বাড়িটা কোথায় বলো? আর হ্যাঁ শোনো শাওনদা, কলকাতায় তুমি যেমন প্রায় একলা, আমিও তাই। মা মারা গেছিলেন ছোটবেলায়, বাবাও গেলেন কিছুদিন আগে। কোনো অসুবিধা হলে আমাকে বলো। আমি থাকি ঢাকুরিয়ায়, সস্তায় একটা ফ্ল্যাট নিয়েছি। আজকের পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শুনতে থাকুন।